তো খুবই মানে আমি কি বলবো যে ঢাকার অন্যান্য আসনেও কি এরকম হয়েছে বলে আপনার কাছে খবর আছে? ঢাকার অন্যান্য আসনের ব্যাপারে এই ধরনের তীব্র খবর নাই, শুধু ঢাকা ৮ আসনের ব্যাপারে হুম, হুম, আমরা যেটা আশঙ্কা করি যে হুম, ঢাকা ৮ আসনের বিষয়টাতেও অনেকটা এরকম ভাবে মেকানিজমের মাধ্যমেই ফলাফলটা নির্ধারণ করা হয়েছে। উম, আপনি কি এই ব্যাপারটা নিয়ে আপনার যে জোট সঙ্গী বা জোটের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে আপনি কথা বলেছেন? জামাতের আমির, এনসিপির যিনি আহ্বায়ক আছেন, তাদের সাথে কি আপনাদের এটা নিয়ে কথা হয়েছে? এত ডিটেলস কথা বলার সুযোগ হয় নাই, বা বলতে পারেন যে আমার ব্যক্তিগত বিষয় তো, হুম, আমি ব্যক্তিগত চাওয়াটাকেও যেরকম খুব বড় করে দেখি নাই হুম, নির্বাচনের আগে এবং এই জোট হওয়ার ক্ষেত্রে, এবং ঠিক এটার পরেও আমি আমার ব্যক্তিগত জায়গা হওয়ার কারণে বলেছি, হুম। তো ঠিক অন্যদের কাছ থেকে প্রত্যাশিত সেই রেসপন্সটা আমি পাই নাই। এইটা একটু কৌতূহলোদ্দীপক না যে মানে আপনি তো মানে খুবই গুরুত্বপূর্ণ জোটের খুব গুরুত্বপূর্ণ নেতা এবং আপনি সব জায়গায় ভোকাল। এমনকি আমরা দেখেছি যখন জোটের একটা আনুষ্ঠানিক ঘোষণা আসলো, তখন আপনাকে একটা আমি তো ওই সময় মানে নিউ ইয়র্কে ছিলাম কিন্তু সামনাসামনি দেখতে পারি নাই। টেলিভিশন স্ক্রিনে যতখানি দেখেছি আমার কাছে মনে হয়েছে আপনি মানে এটা বলে না কি ফ্যাক্টরের একটা ভূমিকা আপনি হয়তো পালন করেছেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি এত এরকম হয় তাহলে জামাতে ইসলামী বা এনসিপির কি আরেকটু ইনভলভমেন্ট দরকার ছিল বা আরেকটু এটা হ্যাঁ, আপনাকে মনে তারা হয়? হয়তো আরেকটু করলে করতে পারতেন। বাকি এখানে বিষয়টা এখানে মানে বিবেচনা করা হয়েছে হয়তো একটা সিট হিসেবে, ওকে। একটা সিট। আর এখানে যেহেতু আমার মতো আরো গুরুত্বপূর্ণ হুম, একাধিক ব্যক্তিবর্গ এরকম খুব স্বল্প ব্যবধানে হুম, হুম, পরাজিত হয়েছেন, বিশেষ করে জামাতের সেক্রেটারি জেনারেলের হুম। যে বিষয়টা আছে, হয়তো সেগুলোর সাথে সব মিল করে এখানে কোনো একজন ব্যক্তিকে খুব বেশি একটা ফোকাস করাটা জোটের অন্যান্য নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ মনে করেন নাই। আমি একটু যদি ভবিষ্যতের দিকে তাকাই, অনেকেই বলছিলেন যে এই 11 দলের যে জোটটা হয়েছে সেটা ঠিক আদর্শের জোট না। এই জোটটা হয়েছে হচ্ছে নির্বাচনী জোট। অনেকে না, আপনারা সবাই বলেছেন হ্যাঁ। আসলে এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। আপনি এই জোটের ভবিষ্যৎ কি দেখেন? আপনাদের পথ চলা কি এরকমই থাকবে নাকি আপনি আমি আদর্শের জায়গা থেকে হুম, একটু কথা বলি যে আমাদের এই জোটটা ঠিক আদর্শিক না, আমি সেটা বলবো না। হুম, আমাদের এই জোটটার প্রধান মুখ্য যে উদ্দেশ্য ছিল হুম, সেটা হলো জুলাই সনদ। রাইট। অর্থাৎ জুলাই সনদের ব্যাপারে এবং জুলাইয়ের স্পিরিটটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি কোনো আপোস করতে চাই নাই। মূলত জুলাইয়ের ব্যাপারে আমার এই অবস্থান, এটাই আমাকে এই জোটের দিকে নিয়ে আসছে। কাজে আমরা মনে করি যে আমাদের এই জোটের যে আদর্শিক দৃঢ় যেই জায়গাটা সেটা হলো জুলাই সনদ। হুম, জুলাই এই, বিপ্লবটাকে হুম, বাংলাদেশে হুম, আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে যত রকম ভাবে সম্ভব হুম, এটাকে প্রতিষ্ঠিত করা, সেই চিন্তা থেকেই আমাদের এই জোটের যাত্রা শুরু এবং সেটাকে কেন্দ্র করেই এই জোটটা আসলে গঠিত হয়েছে। হুম, এরপরে আমাদের ধাপে ধাপে আমরা কিছু অর্জন করেছি, সবটা করতে পারি নাই। হুম। সামনে আমরা এই জুলাইকে কেন্দ্র করেই আমাদের মূলত যাত্রা। আপনার কাছে কি মনে হয় যে জুলাইতে তো মানে জুলাইয়ের পুরো আন্দোলনটাই গড়ে উঠছিল যে একটা বৈষম্য বিরোধী জায়গা থেকে। তো সেই বৈষম্য বিরোধিতার জায়গায় তো সব মানুষের সমান হ্যাঁ। অধিকার থাকার কথা। আপনাদের জোটের ক্ষেত্রে একটা বড় কথা আমি এরকম শুনতে পাই যে আপনারা শুধু আম মানে আমি যদি বলি যে শুধু মুসলমানদের, শুধু সুন্নি মুসলমানদের, হ্যাঁ। শুধু পুরুষের এবং এদের অধিকার রক্ষায় যতটা আপনারা কথা বলতেছেন বা এদের ব্যাপারে যতটা কথা বলতেছেন, এই পুরুষ বা সুন্নি মুসলমান না বা ধরেন আপনাদের রাজনৈতিক আদর্শে যারা বিশ্বাস করেন না তাদেরকে আপনারা এক চোখে দেখতেছেন না। এই ব্যাপারটা কি আসলে না, মানে না, মানে জুলাইয়ের স্পিরিটের সাথে এটা যায়? এইটা একেবারেই কথাটা আমি গ্রহণ হুম, করতে পারলাম না। হুম, হুম, এখানে আমরা যারা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশের হুম, রাজনৈতিক শক্তিমত্তার বিবেচনায়, সেটা হয়তো আমাদের বিভিন্ন ব্যক্তিগত বা রাজনৈতিক ফিলোসফির দিক থেকে আমরা এক হুম, একটা পলিসি হুম, মেনটেন করি বা এক একটা মতাদর্শকে আমরা অনুসরণ করি। যেরকম আমরা সুন্নি
যে ফিলোসফি সেটাকে অনুসরণ করছি। জামাতে ইসলাম তারা এক ধরনের একটা মতাদর্শকে অনুসরণ করছে। আমাদের এই দুইটা মতাদর্শের বাইরে, অর্থাৎ আমি যেটা বলি পরিষ্কার যে আমাদেরটা দেওবন্দি অথবা জামাতেরটা হলো অনেকটা মাওলানা মওদুদী সাহেবের যে কিছুটা মানে মাযহাব এবং যেটা কিছু সালাফি বা আহলে হাদিস এই সব কিছুর একটা মিশেলে একটা থট ওনারা ফলো করেন। আর এনসিপির তো এই জাতীয় বিষয়ে সুনির্দিষ্ট কোনো তাদের আইডিওলজি নাই, ধর্মীয় বিষয়ে তাদের সুনির্দিষ্ট কোনো আইডিওলজি নেই। আমাদের এই মতামতের বাইরে বাংলাদেশে ধর্মীয় দিক থেকে আরো 2-3টা আছে, জনগোষ্ঠী আছে। যেমন একটা হলো যারা বাংলাদেশে যাদেরকে আমরা সুন্নি বলি, অর্থাৎ আমাদের পরিভাষায় আমাদেরকে বেরেলভি বলি, অর্থাৎ যেরকম ওই যে যারা কিছুটা মাজার পন্থী, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় তাদের বেশ একটা প্রাবল্য আছে। এটা হলো একটা কমিউনিটি। আরেকটা কমিউনিটি হলো যারা ব্যাপকভাবে আহলে হাদিস এবং সালাফি নামে খ্যাত, যাদের মূলত রাজনৈতিক কোনো প্ল্যাটফর্মই নাই। সুন্নদের একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে ওই যে তাহিরি ভাই ওনারা নির্বাচন করেছেন এবারও। আর এর বাইরে আছে খুবই খুবই স্বল্প সংখ্যক শিয়া মুসলমানও বাংলাদেশে আছে, কিছু শিয়া। তো মূলত এই যে সুন্নি বা এই যে সালাফি বা আহলে হাদিস অথবা শিয়া, তাদেরকেও কিন্তু নানাভাবে আমরা আমাদের বক্তব্যের মধ্যে তাদেরকে আমরা এটার মধ্যে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি, তাদের অধিকারগুলোর কথা বলেছি। যেমন ধর বাংলাদেশে কোনো কনস্টিটিউয়েন্সিতে আমার জানা মধ্যে সুনির্দিষ্ট শিয়া জনগোষ্ঠী নেই, কিন্তু মোহাম্মদপুরে আছে। তো আমি মোহাম্মদপুরে সেই সকল শিয়াদেরকেও তাদের ধর্মীয় অধিকার সংরক্ষণ করার, তাদের যে ধর্মীয় যে সিগনিফিক্যান্ট যে জায়গাগুলি আছে সেগুলো আমি রক্ষা করার প্রতিশ্রুতি তাদেরকে আমি দিয়েছিলাম। তারপরে ওই যে মাজারপন্থী বা বেরেলভি যারা আছে তাদেরকেও বলেছে যে আপনারা আপনাদের যে মতদর্শ মোতাবেক আপনারা পালন করবেন, আমরা এখানে রাজনৈতিকভাবে আপনাদের উপর কোনো আধিপত্য সৃষ্টি করব না বা বাধা দিব না। তার মানে এই সব জায়গাগুলি তো আমরা মানে বৈষম্যের ভিত্তিতে বিবেচনা করিনি, আমরা সকলের বৈষম্যহীন একটা অধিকার প্রতিষ্ঠারই কাজ করেছি। নারী অধিকারের যে বিষয়টা বললেন, সেটা তো আমরা এখানে নারী অধিকারের প্রতিষ্ঠার পদ্ধতি নিয়েই আমাদের দ্বিমত আছে, যে আসলে কোনটা অধিকার আর কোনটা অধিকার খর্ব, কোনটা সম্মান কোনটা অসম্মান। আমাদের বিবেচনা হলো নারীদের জন্য জোরপূর্বক সংরক্ষণ করা কোনো জায়গা, এটাই নারীর জন্য চরম অসম্মান। তারাও ওপেন এখানে আপনার করবে, পার্টিসিপেট করবে এবং তারা এখানে কোয়ালিফাই করবে, প্রতিযোগিতা করবে, করছে, যেটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে আসবে। কারো জন্য কোটা সংরক্ষণ করা প্রথমেই এটা তাকে করে এটা ইঙ্গিত করে যে তুমি পিছিয়ে পড়া। মানে আপনি নারীর কোটার কথা বলছেন, আমি যদি একটা একটা করে বলি, আপনি তো শিক্ষক মানুষ, এত চমৎকার করে বলেন, আমি মুগ্ধ হয়ে শুনতেছিলাম আসলে। কিন্তু আমি যে জিনিসটার প্রতি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে শাইখুল হাদিস মাওলানা আজিজুল হক, আপনার যে মরহুম, তো ও বাবা, তো উনারও কিন্তু যখন মানে একটা ইসলামিক শাসন ব্যবস্থা বা একটা খেলাফতের জায়গা থেকে যখন এই কথাটা বলেন, উনার আদর্শের একটা সুস্পষ্ট পার্থক্য জামাত ইসলামের সঙ্গে ছিল। এমনকি উনার স্কুলের সাথে আপনি বলছেন কিছুটা মাওলানা রাজ্জাক বিন ইউসুফেরও আসলে অনেকগুলি বিষয়ে মতান্তর ছিল। আপনি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব, আমি এই প্রশ্নটা আপনাকে আগেও করছি। হেফাজতে ইসলামের যিনি আমির আছেন, অনেক বয়স্ক মুরব্বী মাওলানা বাবু নগরী সাহেব, উনিও একটা একদম, উনারটা তো একদম সাংঘাতিক স্পষ্ট যে ওটা উনি বলতেছেন। এখন এই যে মত পার্থক্যের জায়গাগুলি তো এত স্ট্রং, এই জায়গাগুলিতে আপনার কি মনে হয় যে এই প্রবলেমগুলি আগে, আমি এটা প্রবলেম বলবো না, মানে এই বিভিন্ন মতগুলি আগে ডিল করা দরকার না? যদি বাই চান্স, আমি এটা বাই চান্স বলতেছি, এখন যেহেতু ঘটনাটা এরকম ঘটে নাই, আপনারা যদি ক্ষমতায় আসতেন তাহলে আপনারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, ওইটার কি আসলে কোনো একটা ঐক্যমত্য কি ছিল নাকি আপনারা একটা, কারণ আপনি যেহেতু নিজেই বলছেন যে আপনি 100 এদিক ওদিক সিটি আপনি আসলে প্রেডিক্ট করছিলেন, তার বেশি না, কিন্তু যদি এটা হয়ে যেত, হইতে পারতো না একটা 151 হইলে, তো সেইটা কি একটু মানে আপনি একটু ব্যাখ্যা করবেন কিনা? আর একটা ছোট্ট করে আপনি অবদিলে একটা লেজ একটু সংযুক্ত করি, আপনি একটু যারা
মুসলমানই না হুম। বা এই ধর্মের অন্তর্গতই না, তাদের ব্যাপারটাও যদি একটু বলেন। আর নারীদের ক্ষেত্রে আমি সহশিক্ষা, তারপর হচ্ছে তার ফ্রিডম অফ চয়েস আছে কিনা, যে সে কি ধরনের পোশাক পরবে, সে কি ধরনের সাজগোজ করবে, এইটা আসলে আপনাদের যে রাষ্ট্র, যে রাষ্ট্র আপনারা পরিচালনা করবেন, ওইটা কিভাবে বলবেন, এইটা যদি একটু আপনি একসাথে বলেন। আর এখানে প্রথম কথা হলো ইসলামটা আপনি যে deal ইসলামী করবেন। জি। ইসলামের অন্তর্গত আবার যে সকল বিভিন্ন সাব গ্রুপের মধ্যকার পারস্পরিক মত ভিন্নতার যে জায়গাগুলো, হুম। সেই জায়গাগুলো যদি আমরা ক্ষমতায় যদি চলে যেতাম তাহলে কিভাবে ডিল করতাম। হুম। তো স্বাভাবিকভাবেই আমরা এবার তো এই আগে থেকেই ধরে নিয়েছি যে আমাদের এই প্রক্রিয়ায় ক্ষমতায় যাওয়ার মাধ্যমে সরাসরি ডিরেক্টলি একভাবে মানে এক দফায় বা এক ধাপেই আমরা ইসলামকে পরিপূর্ণভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশে বা প্রশাসনিকভাবে, তারপরে একেবারে শাসনতান্ত্রিক ভাবে, হ্যাঁ, সর্বভাবে পরিপূর্ণ আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, সেটা তো আমরা বলি না। হুম। আমরাও তো এটাই বলছি যে এটা তো বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদেরকে ধাপে ধাপে ইসলাম প্রতিষ্ঠার দিকে অগ্রসর হতে হবে। তো ইসলামের যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ইসলামী যে রাষ্ট্র ব্যবস্থা, যে শরিয়া ব্যবস্থা, শরিয়া আইন, সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পারস্পরিক যতগুলো গ্রুপ, আপনি সুন্নি বলেন, দেওবন্দি বলেন, এমনকি আলে হাদিস বলেন, মওদুদি সাহেবের অনুসারী জামাত ইসলাম বলেন, আমাদের মধ্যে এই জাতীয় বিষয়ে কিন্তু কোনো দ্বিমত নেই, কোনো মত পার্থক্য নাই। কিন্তু শরিয়ার ক্ষেত্রে তো আমি যদ্দূর দেখছি যে ইভেন মাযহাবগুলির মধ্যে আমি বড় ছোট বলবো না, আমি বলবো যে মত ভিন্নতা রয়েছে। না, মানে শরিয়া যখন আপনি বাস্তবায়িত হবে, জি। তো বাস্তবায়িত হওয়ার মূল যে পলিসি বা মূল যে পদ্ধতি, সেটার ব্যাপারে কিন্তু মাযহাবগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই। একটা জায়গায় পার্থক্য হবে, সেটা আমি বলে দিই। একটা জায়গায় পার্থক্য হবে হলো বিভিন্ন মাসআলা যেগুলো নাকি প্রয়োগ করতে হবে রাষ্ট্রকে আদালতের মাধ্যমে, সেখানে সেখানে আদালত কোন মাযহাব ফলো করবে, এই একটা প্রশ্ন আসবে। তো এই প্রশ্ন আজকে নতুন না, এটা প্রায় 1300 বছরের প্রশ্ন। রাইট, রাইট। এবং সেই 1300 বছরেই কিন্তু ইসলাম কোনো না কোনো মাযহাবকে অনুসরণ করেই এই সকল বিষয়গুলিকে বাস্তবায়ন করেছে। এবং সেখানে আদালতের এক ধরনের, আদালতের যিনি জাস্টিস হবেন, বিচারক হবেন, এবং রাষ্ট্র মূল কাঠামোতে যারা নেতৃত্বে থাকবেন, তাদের এক ধরনের রাইট আছে। যেরকম এখন ধরেন সৌদি আরবে ওনারা কিন্তু শরিয়া আদালত বেশ কিছু ক্ষেত্রে পরিচালনা করেন। আবার ইমারাতে ইসলামী আফগানিস্তান, তারাও কিন্তু শরিয়া আদালত শতভাগ বাস্তবায়ন করতেছেন। তো সেখানে কিন্তু সৌদি আরবে এক ধরনের ফিকহ তারা অনুসরণ করতেছেন, সেটা নিয়ে কিন্তু আমাদের হানাফিরা কোনো সময় আপত্তি করি না, যেটা ইসলাম অনুযায়ী হলো না। আবার ইমারাতে ইসলামিয়ায় ওনারা শতভাগ ফিকহে হানাফি অনুসরণ করতেছেন, ওখানে কিন্তু অন্য মাযহাবের কেউ অথবা ইভেন যারা মাযহাব অনুসরণ করে না, তাদের পক্ষ থেকে কিন্তু কখনোই এই অভিযোগ করা হয় না যেটা তো ইসলাম অনুযায়ী হলো না। কারণ ইসলামের মধ্যে আমরা সকলেই এই কথাগুলো মানি যে এই জায়গাগুলোতে যদি আদালত যে কোনো একটা মাযহাবকে বা যে কোনো একটা থটকে তারা প্রমাণের ভিত্তিতে অনুসরণ করে আদালত যখন একটা সিদ্ধান্ত দিবে, তখন ওইটা সকলের কাছেই গ্রহণযোগ্য হয়ে যায়। আমি প্রশ্নটা একটু তাহলে অন্যভাবে করি যে মাওলানা মামুনুল, আমি ধরে নেই যে আপনার রাষ্ট্র পরিচালনা করতেছেন, তো মাওলানা মামুনুল হকের পক্ষে কি জামায়াতে ইসলামীর নির্ধারিত শাসন ব্যবস্থা পুরোপুরি মেনে নেওয়া সম্ভব ছিল? মানে এটা কোনো একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতো। আচ্ছা, এবং অবশ্যই সেই আলোচনার মাধ্যমে তাদের মধ্যে ইসলামিক স্কলাররা আছেন, আমাদের মধ্যে ইসলামিক স্কলাররা আছে, আমরা বসে এটা একেবারে নির্ধারণ করতাম যে আসলে এই বিষয়ে রাষ্ট্রীয় পলিসির ক্ষেত্রে আমরা কোনটা ফলো করব। আচ্ছা, আমরা একটু মুভ ফরওয়ার্ড করি যে যদি আপনি যারা বাংলাদেশের সংখ্যালঘু আছেন, নারী আছেন, তাদের ব্যাপারে মানে তারা কি একটা দ্বিতীয় শ্রেণীর মানে যারা মুসলমান নন, তাদের মধ্যে এরকম একটা আশঙ্কা থাকে যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবেন কিনা? কেন, তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার তো কিছু নাই। এখানে ইসলাম প্রদত্ত তাদের যে অধিকার, অনেক জায়গায় তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে, অনেক জায়গায় সমান অধিকার প্রদান করা হয়েছে, কোথাও কোথাও পার্থক্য করা হয়েছে। যেরকম ইসলামে যারা মুসলমান
তারা রাষ্ট্রকে জাকাত পে করবে, হুম, অমুসলিম তো জাকাত দিবে না। হুম। তো জাকাত একটা রেভিনিউ কালেকশনের বড় একটা জাকাত কি source। রাষ্ট্রকে দেয়? জাকাত তো রাষ্ট্রকে দেয়ার হ্যাঁ, রাষ্ট্রের জাকাত তো মানে আমি যদি কোনো রাষ্ট্রে নাও অবস্থান করি তারপরেও তো না, আমার একটা কিন্তু জাকাত। যখনই ইসলামী রাষ্ট্র হবে, হ্যাঁ, ইসলামী রাষ্ট্রের অন্যতম একটা কাজ হলো জাকাত কালেকশন করা। কিন্তু মানে আমি এটা একটু হ্যাঁ, বোঝার জন্য আর কি, হ্যাঁ। জাকাত তো ধরেন আমি বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র না, আমারও মানে আমি যদি না, না, মুসলমান হই হ্যাঁ, ঠিক আছে। আবার আমেরিকাতেও তো আমার হ্যাঁ, জাকাত, জাকাত এটা ব্যক্তির উপর ফরজ হয়, রাইট, তো রাষ্ট্র কিন্তু এইটার ব্যবস্থাপনা করাটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। ওকে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন। এটা কি মাস্ট যে হ্যাঁ। মানে এটা বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হলে আমি জাকাতটা সরকারি জাকাত ফান্ডেই দিব, এটা কি মাস্ট? মানে সরকার এই মানে বিষয়ে আমার কি এটাতে ফ্রিডম থাকবে না যে আমি জাকাতটা অন্য কাউরে দিব কিনা? যখনই খেলাফত প্রতিষ্ঠিত হবে বা ইসলাম পরিপূর্ণভাবে মানে এটা নাকি বাস্তবায়িত হবে, তখন সেখানে হুম, রাষ্ট্র যেইভাবে নির্ধারণ করে দিবে ওকে, সেইভাবেই দিতে হবে, হুম, এবং যতটুকু বলবে রাষ্ট্রীয় ফান্ডে দিতে হুম, একজন ব্যক্তিকে, ততটুকু রাষ্ট্রীয় ফান্ডেই তাকে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, আর যদি রাষ্ট্র যদি বলে যে না, আমরা এই দায়িত্বটা এভাবে নিচ্ছি না, আপনারা যার যার মতো করে হুম। জাকাত দিয়ে দেন, সেটাও রাষ্ট্র সেই সুযোগ রাখতে পারে। ও মুসলিমদের ক্ষেত্রে যেহেতু তারা জাকাত দিবে না, তারা জাকাত জিজিয়া দিবে দিবে না, তারা জিজিয়া হ্যাঁ, দিবে। জিজিয়া দিবে। এবং রাষ্ট্রীয় যে খরচের যে এটা হুম। রেভিনিউ কালেকশনের মধ্যে জাকাত যেরকম একটা ফান্ড, ঠিক এরকম জিজিয়া আরেকটা সোর্স। কিন্তু জিজিয়া দুইটা ওকে source। একটু লেসার সিটিজেন করে না, মানে যে মুসলমান মানে না তাকে একটু কম সিটিজেন করে যায় না, মানে কম সিটিজেন করে না, সেটা হলো বিশ্বাসের জায়গা থেকে এটা প্রমাণ করে যে সে আল্লাহর দেওয়া বিধানটাকে, মানে আল্লাহকে বিশ্বাস, আল্লাহর ধর্মকে সে বিশ্বাস করতেছে না, এটার শুধু একটা লক্ষণ এটা, হুম, হুম, যে তুমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করছো না, আল্লাহর ধর্মকে, আল্লাহর দেওয়া বিধানকে তুমি মানছো না, কাজেই তুমি জাকাত দিতে পারছো না, এই জন্য তুমি জিজিয়া দিবা। এটা কি একটু শাস্তিমূলক, একটু পিউনিটিভ? এটা যদি কেউ এখন ফিল করে, মানে ফিল যে- করতো কিনা, আমারই তো হ্যাঁ, একটু ফিলিংটা হচ্ছে এরকম যে এটা একটু শাস্তিমূলক মনে হইতেছে। এটা এখন একজন মানুষ অমুসলিম, হুম, হুম, কারণ অমুসলিমের ব্যাপারে ইসলামের বিশ্বাস হলো সে চিরস্থায়ী জাহান্নামী। হুম, এখন তার যে জাহান্নামী হওয়াটা, হুম। এটা শাস্তি কিনা? হুম, হুম। ও মানে সেটা তো হচ্ছে আচ্ছা, Fair of- আচ্ছা, আমরা থিওলজির এই জায়গা থেকে একটু আগাই। আমি যদি একটু নারীদের কথা বলি, যে নারীদের এই ফ্রিডম অফ চয়েস থাকবে না, তারা পরনের কাপড় কিরকম পরবে বা তারা কিরকম বেশভূষার মধ্যে থাকবে, এইটাতে আপনাদের একটা আমাদের না, হুম। আমি তো বলছি প্রথমেই যে আমরা যখন এটাকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করব, যদি কোনোদিন করি, তখন এই সকল বিষয়গুলি প্রশ্ন আসবে। আমরা প্রচলিত যে পদ্ধতির মধ্য দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি, আমরা মনে করি ধাপে ধাপে হুম, মানুষ যখন ইসলামকে সর্বান্তকরণে মানার জন্য প্রস্তুত হবে, সেরকম একটা পরিবেশে গিয়েই হুম, আসলে পরিপূর্ণ ইসলাম বাস্তবায়িত হবে। হুম, এর আগ পর্যন্ত এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে যখন আমরা ক্ষমতা গ্রহণ করব, তো আমরা প্রতিশ্রুতি দিয়েছি এইবারও যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করব। হুম। তো যখন এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখন আমাদেরকে এই ফ্রিডম অফ চয়েস রাখতে হবে। ওকে, আপনি কি এইটা মনে করেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন অর্থাৎ চরমনাইয়ের পীর সাহেবদের সঙ্গে যে আপনাদের জোটটা হলো না, এটা আপনাদের নির্বাচনে একটা প্রভাব রাখছে বা মানে? চরমোনাই কিছুটা তো প্রভাব রেখেছে। আমি শুরুতেও বলেছিলাম যে খুব বেশি প্রভাব রাখে নাই আসলে। চরমোনাই পীর সাহেব বাংলাদেশের রাজনীতিতে ওনার যে অবস্থানটা আছে এবং ওনার যে পরিমাণ সমর্থক এবং ভোটার আছে, এই যে ভোটটা হয়ে গেল, সেই ভোটে আপনি ওনার কাস্টিং ভোটের যে পার্সেন্টেজটা দেখবেন, সেটা আমার সেই প্রেডিকশনটাই বাস্তবায়িত হয়েছে যে ওনার ভোটাররা সবে ওনাকে ভোট দেয় নাই। ভোটটা না দেওয়ার কারণ এটাই যে এবার বাংলাদেশের ব্যাপক মানে অডিয়েন্স, যারা ওভারঅল যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে দেখতে চায় বা ইসলামপন্থীদেরকে দেখতে চায়, তারা খুব তীব্রভাবে আকাঙ্ক্ষা করছিল যে ইসলামপন্থীরা এক বাক্সে আসুক। তো যেহেতু উনি এক বাক্সে থাকতে পারেন নাই, যে কোনো কারণেই হোক, এই জন্য ওনার রিয়েল ভোটটা উনি পান নাই। তাদের অনেক ভোট সুইং করে উনি থাকতে পারেন না কেন? উনি অনেক বেশি আসন চাইতেছিলেন আপনাদের কাছে। শুধু আমাদের কাছে চাওয়ার বিষয় না, এটা আসলে মূলত এখানে আমাদের কৌশলগত বেশ কিছু বা পদ্ধতিগত হয়তো কিছু ভুলও থাকতে পারে। এটা আসলে আমরা খুব সম্মিলিতভাবে
আসন বন্টনের পর্যায়ে আমরা যেতে পারি নাই। হুম। আমাদের আলোচনাগুলো অনেকটা পার্টি টু পার্টি হচ্ছিল। নেগোসিয়েশনটা দেখা গেছে আমাদের সাথে চরমনের হচ্ছে, আবার চরমনের সাথে জামাতের হচ্ছে, আমাদের সাথে জামাতেরটা জামাত, অর্থাৎ যার যেই জায়গায় আসনগুলো বন্টনের ক্ষেত্রে যেখানে যার সাথে সমন্বয়ের প্রয়োজন হচ্ছে, আমরা দলগুলো সেই দলের সাথে সেই আসনের ব্যাপারে আলোচনা করছি। যেরকম একটা আসনের ব্যাপারে জামাত বলে দিল যে আমাদের আপত্তি নেই, আপনারা চরমনের সাথে যদি এটাকে সমন্বয় করে নিতে পারেন তো নিয়ে নেন। তো দেখা গেল যে সেখানে আমরা চরমনের সাথে সমন্বয় করে নিয়ে নিলাম, এনসিপির সাথে আমাদের সমন্বয় হয়ে গেল। অর্থাৎ আমি আমার আসনগুলো নিয়ে সবগুলো পার্টির সাথেই আমাকে নেগোসিয়েশন করতে হয়েছে। জামাত থেকে আমাকে প্রথমে ওইটার ব্যাপারে একটা তাদের কাছ থেকে একটা ছাড় নিতে হয়েছে বা তারপরে আবার চরমনের কাছ থেকে এটা নিয়ে আবার সমন্বয় করতে হয়েছে, এনসিপির সাথে সমন্বয় করতে হয়েছে, আদার্স অন্যান্য পার্টিগুলির সাথে সমন্বয় করে তারপরে আমাকে আমার এই আসনগুলোর ব্যাপারে নির্ধারণ করতে হয়েছে। এই জন্য দেখা গিয়েছে যে শেষ পর্যন্ত কিন্তু কোনো আসন জামাতের সাথে সমঝোতা হয়ে গেছে, খেলাফত মজলিসের সাথে আমার সমঝোতা হয় নাই, এনসিপির সাথে সমঝোতা হয় নাই। এরকম 1-2টা আসনে শেষ পর্যন্ত এরকম 2 পার্টি সেখানে ইলেকশন করতে হয়েছে। আপনার কি মনে হয় যে আপনি যেহেতু নেগোসিয়েশনের কথা তুললেনি, আপনার কি মনে হয় যে এনসিপি কে কি নতুন দল হিসাবে বা তাদের যোগ্যতা সামর্থ্য হিসাবে বেশি আসনে আপনারা ছাড় দিয়েছেন নাকি ঠিকই আছে? না, আমি মনে করি যে এনসিপির যে গুরুত্বটা বাংলাদেশের রাজনীতিতে এবং আমাদের এই জোটের যে প্রয়োজনটা ছিল এনসিপি কে, সেই জায়গায় এনসিপি কে খুব বেশি দেওয়া হয়নি। আর একটু বেশি দিলে কি ভালো হতো? আরেকটু বেশি দেওয়ার পরিবেশ ছিল না। যখন তারা একেবারেই 11 টাওয়ারে আসছে, সেই সময় সমন্বয় করতে যতটুকু আসলে দেওয়াটা উচিত ছিল সেই উচিত মতোই তাদেরকে দেওয়া হয়েছে। আমরা এটা শুনছি, আপনি এটা কতটুকু বলবেন আমরা জানি না। মানে এই যে নেগোসিয়েশনটা, সেই নেগোসিয়েশন টেবিলে অনেক দুয়ারেই যাওয়া আসা এরকম ব্যাক এন্ড ফোর্থ হয়েছে। মানে কে বিএনপি জোটের সাথে যাবে, আপনি বাদেও এনসিপি আসলে বিএনপির সাথে যাবে না আপনাদের সঙ্গে আসবে, সেটা অনেক টানাপোড়েন হয়েছে। অনেকেই বলে থাকেন যে এইটার মধ্যে আপনি একটা কি ফ্যাক্টর হিসেবে, মানে এনসিপি যাতে জামাতের সাথে বা আপনাদের জোটের মধ্যে আসে, আপনার সাথেই অনেক বেশি আলোচনা হয়েছে, এটা কি ঠিক? না, আমার সাথে একটা পর্যায়ে আলোচনা হয়েছে, অর্থাৎ আমি আমার রাজনীতির অবস্থানটা কোন দিকে হবে, আমি বিএনপির সাথে এলাই করব না জামাতের সাথে এলাই করব, এটা নিয়ে আমি অনেক পরে ডিসিশন নিয়েছি আমাদের অন্যান্য ইসলামী দলগুলোর তুলনায়। একেবারে লাস্ট মোমেন্টে আমি সিদ্ধান্তটা নিয়েছি। আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমি অনেক গুরুত্বের সাথে বিবেচনা করেছি এনসিপি কি করতেছে সেটা, যেটা অন্য কেউ করে নাই। আচ্ছা, আমার কাছে এনসিপির গুরুত্বটা অনেক বেশি ছিল। আমি যেটা আমার দেখায় বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল এনসিপি কে এতটা গুরুত্ব দিয়ে কেউ এইভাবে বিবেচনা করে নাই যতটা আমি করেছি এবং আমি এখনো করি। এই জন্য আমি এনসিপির সাথে তাদের মতামত এবং তাদের মনোভাব বোঝার জন্য অনেক দেরি করেছি, এবং যখন আমি দেখেছি যে এনসিপির মনোভাব হলো যে এইদিকে এই জোটে আসবে, তখন আমি ফাইনাল করেছি। এরপরে আবার এনসিপি কিছুদিন আবার একটু ঝুলন্ত কিন্তু লাস্ট শেষ পর্যন্ত তারা এখানে এসেছে। তো সেই হিসাবে আমার চাওয়াটা পূর্ণ হয়েছে। তারা মোটামুটি ভাবে নেগোসিয়েশন করতেছিল আপনাদের সঙ্গেও, আবার অন্য জোটের সঙ্গেও একটা নেগোসিয়েশন করতেছিল। আপনার কাছে কি মনে হয়, ধরেন আমি যদি একটু আবার পুরনো প্রসঙ্গটার মধ্যে একটু আসি, যে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী, আমি যদি আরবি শব্দটা বলি তাহলে সুবিধা, হুকুমত, এই ইসলামী হুকুমতটা যদি ইসলাম ধর্ম যারা অবলম্বন করে তাদের জন্য যতটা অ্যাপ্রোপ্রিয়েট, ধরেন এখনো তো 8-10% যারা ইসলাম ধর্ম অবলম্বন করেন না তারা এই দেশে আসেন, তাদেরকে আমরা পার্মানেন্ট জাহান্নামে ধরে নিয়ে বা তাদেরকে একটা পেনাল্টি, তাদেরকে কি আমরা একটা চলে যাওয়ার বার্তা দিতেছি? মানে লিভ দিস কান্ট্রি? না, কোনোভাবেই এটা না। আপনি ইসলামের ইতিহাস পড়েন, কিছুটা পড়ছি। ইসলামের ইতিহাসে আপনি দেখেন যে ইসলামী রাষ্ট্র মানে খেলাফতের যে ইতিহাস, খেলাফতের ইতিহাস থেকে আমি 2টা তথ্য আপনাকে শুধু দেই। এই যে ইহুদি সম্প্রদায়, আপনি ইহুদি সম্প্রদায়ের 1500 বছরের ইতিহাস পড়েন, আজ থেকে 500 বছরের বা বাদ দিয়ে এর আগের 1000 বছর, এই 1000 বছর ইহুদিরা পৃথিবীতে সব জায়গায় নিগৃহীত হতো খ্রিস্টানদের দ্বারা। তারা কাদের আশ্রয় ছিল? ইহুদিরা কখনোই গত 1500 বছরে কখনোই
তারা কোনো শক্তিশালী অবস্থানে ছিল না, তাদেরকে কারো না কারো আশ্রয়ে থাকতে হয়েছে। কাদের আশ্রয় ছিল? মুসলমানদের আশ্রয় ছিল। ইসলামী খেলাফাই তাদেরকে আশ্রয় দিয়ে বিভিন্ন সময় তাদেরকে রেখেছে। এটা হলো ইহুদিদের ইতিহাস। এরপরে দেখেন আপনি, যেখানেই মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় মানে অন্যান্য ধর্মে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বীর যে সংখ্যাধিক্য, সেটাও কিন্তু বিপুল পরিমাণ। আমি আমাদের সাবকন্টিনেন্টাল কথাই যদি বলি, 700 বছর এখানে মুসলমানরা শাসন করেছে, এবং 700 বছরই মুসলমানরা সংখ্যালঘু আর হিন্দুরা সংখ্যাগুরু। সংখ্যাগরিষ্ঠ থেকেও এখানে তারা মুসলমানদের দ্বারা শাসিত হয়েছে। তো যদি ক্ষমতার কারণে মানে অমুসলিমদেরকে লিভ করার যদি কোনো বিষয়টা থাকতো, তাহলে ভারতবর্ষে কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত না এখন। কিন্তু আসলে মুঘল পাঠানরা যেভাবে ভারতবর্ষ শাসন করছে, তাদের শাসন করা ভারতবর্ষের যতটুকু লক্ষণ বা যতটুকু বৈশিষ্ট্য আছে, আপনারা কিন্তু তার থেকে আলাদা ইসলামের কথা বলতেছেন। এটা হচ্ছে আমার 1 নাম্বার পয়েন্ট। মানে আকবর বাদশার ইসলাম আর মামুনুল হকের ইসলাম এক না। আকবর বাদশার ইসলাম, আচ্ছা ঠিক আছে, হুমায়ুন সাহেবের কথা বলেন, আলমগীরের কথা বলেন। আলমগীর কিন্তু 6 জনের মধ্যে একদম ব্যতিক্রম। দা ফ্যান্টাস্টিক 6 যদি আমি বলি, তারপরে তো আরো 3জন 4জন ছিল। আলমগীর বা ঔরঙ্গজেব উনি তো একদমই ব্যতিক্রম আসলে। উনার কথা যদি আপনার বলতে, আমি বাবর, জাহাঙ্গীর, আকবর, মানে শাহজাহান, তারা ডিফারেন্ট। এর আগে পাঠানরাও ডিফারেন্ট। আমি বরং ইদানিং জায়গায় একটু আসি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি এটা ঠিকই বলছেন যে মানে মুসলমানদের রাষ্ট্র পরিচালনা এবং তার মধ্যে অন্য ধর্মের লোকেরা থাকা না থাকা। আমরা যদি এই যেই শতাব্দীটা চলে গেল, সেই শতাব্দীতে আপনি যদি অটোমানদের, মানে যারা তুর্কদের পতনের ক্ষেত্রে ইসলামিস্ট রাষ্ট্রগুলির এক ধরনের সরাসরি ইনভলভমেন্ট আছে, সরাসরি ইনভলভমেন্ট, যেই জন্য আমার তুর্কি ফ্রেন্ডরা কিন্তু আরবদের হেট করে লাইক এনিথিং, বিকজ তারা ব্রিটেনের সাথে হাত মিলায়া এই রাষ্ট্রটা ভাঙার জন্য তারা একটি পার্টিসিপেশন করছে, যার জন্য ইসরায়েল নামক রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে, ইরাকের মতো একটা কৃত্রিম রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এখন আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আবার আমি যদি আরেকটু সামনে আসি, এই সুদান, সাউথ সুদানে যে মুসলমানদের মধ্যে অনেকটা মারা হলো বিভিন্ন ফেরকা নিয়া, সৌদি আরব যে ইয়েমেনের কিছু মুসলমানদের মারা হয়েছে, আমরা সিরিয়াতে, এই আধুনিক সিরিয়াতেও, মানে তুর্কদের সাথে এটা লাগা ছাড়াও আধুনিক সিরিয়াতেও আমরা যে মুসলমানদের নিধন দেখছি মুসলমানদের মাধ্যমে। তাহলে এইটা একটা মনে হয় না যে আমরা যদি এই জিনিসগুলি ডিল না করি, আমরা যদি এই জিনিসগুলি ঠিক না করি, তাহলে আমরা একটা এরকমই একটা সময়ের দিকে আমরা হয়তো যাব। কারণ আজ হোক কাল হোক এমন তো হইতেই পারে যে আপনারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে আসবেন। তা এইটার ব্যাপারে মানে আপনারা ভাববেন কিনা বা ভাবছেন কিনা? মানে অবশ্যই বিষয়টা আমি মনে করি যেসব যে ইতিহাসগুলি আসতেছে, যখনই প্রপার ওয়েতে কোথাও